আসসালামু আলাইকুম দর্শক। সমসাময়িক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এক ঝুড়ি ব্রিফকেস ভর্তি ধরুন প্রতিশ্রুতিপত্র নিয়ে এসছেন। আপনারা যা যা কাগজে একেবারে গলা ফাটিয়েছেন দিস্তে দিস্তে লিখে, সব কটাই কিন্তু ভুলে গেছে। সে তিস্তা প্রকল্প বলুন, আর্থিক অনুদান বলুন, প্লেন কেনা, আপনাদের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করা, সবকিছুতে চীন রাজি হয়ে গেছে। এখন পরে যে খবরটা পাওয়া গেল তাই তো আমি রীতিমতো গাল চুলকাচ্ছি, যে মালয়েশিয়ায় গিয়ে শ্রমবাজার খুলতে ব্যর্থ হলেন, চীনে গিয়ে তিনি 17টা সমঝোতাপত্র সই করেছেন, যাকে বলে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। পৃথিবীতে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মানে এরকম সই হয় কোটি কোটি, কিন্তু আলোর মুখ দেখে কটা। মেমোরান্ডাম অফ ইনভেস্টমেন্ট বা জয়েন্ট ভেঞ্চার এরকম কিছু হয়েছে কি? আমার তো জানা নেই, আপনাদের জানা থাকলে আমায় লিখে জানাবেন। আমি বলেছিলাম উনি ঝুড়ি ভর্তি করে বা ব্রিফকেস ভর্তি করে উনি সমস্ত নিয়ে আসবেন যা কাগজে লেখালেখি হচ্ছে, আর এখনো কাগজে দারুণ চোটপাট হচ্ছে। আর এরা জানে না যে বাংলাদেশের মিডিয়া ভারতবর্ষের তো কেউ না, পৃথিবীর কেউ দেখে না, সোশ্যাল মিডিয়া দেখে। বাংলাদেশের মিডিয়া, টেলিভিশন, খবরের কাগজ কেউ দেখে না। নিজেদের ড্রাম নিজেরা পিটিয়ে যাচ্ছেন। কিন্তু দিন শেষে কথা হলো যে এই যে আপনাদের বিপুল বাজেট ঘাটতি, সেটা মেটাবেন কি করে? আমি তো আগেই বলেছিলাম যে চীন টাকা দেবে না, কেউ টাকা দেবে না, কারণ একটা অস্থির দেশকে, যে ব্যাংকটা আপনার উঠে যাওয়ার জোগাড় হয়েছে, যেমন ধরুন ইসলামিক ব্যাংক, তারল্য কমে গেছে। 1 লাখ টাকা এখন একটা ডলার নিয়ে যান, 1 লাখ টাকা নেওয়ার জন্য আপনাকে 10 বার ঘুরতে হবে। তা যে ব্যাংকে টাকাই নেই, সেই ব্যাংকে কেউ টাকা রাখে? আমার প্রশ্ন হলো সেইটা। এখন আপনারা গায়ের জোরে বলবেন হ্যাঁ অমুক হয়েছে তমুক হয়েছে, আসলে হয়েছে অশ্বডিম্ব, প্রসব হয়েছে অশ্বডিম্ব। হাতে এক বাটি চাউমিন ধরিয়ে দিয়েছে, ভাই চাউমিন খেয়ে বাড়ি চলে যাও। তিস্তা প্রকল্প নিয়ে আপনাদের খুব উত্তেজনা ছিল। চীন ভারতে যুদ্ধ করবে বাংলাদেশের হয়ে। আচ্ছা, যেখানে একটু বুদ্ধি খাটান না, যেখানে আরআইসি এবং ব্রিক্স গঠনের জন্য চীনের রাষ্ট্রদূত ওয়াং ই, তিনি 2 দিন ধরে এখানে এসে পড়ে রয়েছেন সাঙ্গ পাঙ্গ সহ, যিনি পরবর্তীকালে আর কি প্রেসিডেন্ট হওয়ার লাইনে রয়েছেন। দ্য নেক্সট প্রেসিডেন্ট অফ চায়না সম্ভাব্য, তিনি যদি এখন ভারতে 2 দিন ধরে পড়ে সমস্ত ডকুমেন্ট সই করে, এর মধ্যে একটা ডকুমেন্টের কথা আমি উল্লেখ করি, সেটা হচ্ছে আমাদের ওই লাদাখ থেকে আরম্ভ করে ডেমচুক পর্যন্ত সীমান্তে যত গন্ডগোল ছিল, আমরা দিনের পর দিন মিটিংয়ের পর মিটিং, সিরিজ অফ মিটিং করে আমরা সেগুলো সমাধানের জায়গায় চলে এসেছি। তার একটা সমঝোতাপত্র হয়েছে। ফলে আপাতত ওই অঞ্চলে আগামী 10 বছরের জন্য ঝগড়া ঝুড়িচাপা রইল। কারণ ব্যাপারটা হচ্ছে এখন নিজেদের অস্তিত্ব রক্ষার ব্যাপার। আগে বাইরের শত্রুকে ঠেকাই, তারপরে আমরা লড়বো। আগামী 10 বছরের মধ্যে দেখবেন ভারতের সঙ্গে চীনের কোনো ঝামেলা নেই, দেখে নেবেন। আজকে বলে দিলাম, যেখানে আরআইসি গঠন হচ্ছে, ব্রিক্স গঠনের
এত প্রক্রিয়া চলছে, দুটোই এই বছরে হবে। সেখানে বাংলাদেশের হয়ে চীন যুদ্ধ করতে যাবে? আপনাদের সাধারণ মস্তিষ্কে কি বলে? এটা কি ওয়াইজ থিঙ্কিং? ওয়াইজ থিঙ্কিং হলে তাহলে আমার আর কিছু বলার নেই। তবে আপনারা মাঝে মাঝে এমন এমন সমস্ত কথাবার্তা বলেন না, লোক হাসানো। কিছুই পেলেন না, শূন্য হাতে ফিরে এলেন, এবং মানে প্রথাগত যে আপনার প্রথাগত যেটা আপ্যায়ন, সেটাও তার চুটল না। মোটামুটি প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সফর তার একেবারে ব্যর্থতার এই কারণ যে আপনারা সমস্ত বিশ্বকে আপনারা দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশ কি জিনিস। আপনারা বাংলাদেশকে যারা চিনত না, এখন বাংলাদেশের নাম করলে পৃথিবীর সব কটা দেশ এখন চেনে। কারণ সন্ত্রাসবাদ কি জিনিস সেটা কিন্তু পাকিস্তানের পর আপনারা দেখিয়ে দিয়েছেন। ইউরোপ অনেকদিন আগে থেকেই সাবধান হচ্ছিল, এখন কিন্তু ইউরোপ কিন্তু আরো সাবধান হচ্ছে। সব রাইট উইং গুলো, আমি আগেও বলেছিলাম, সব রাইট উইং গুলো কিন্তু আস্তে আস্তে জাগছে। সুতরাং মুসলিমদের পক্ষে কোনো রাষ্ট্রই খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। সেটা হচ্ছে এই আপনাদের দোষে। পাকিস্তানের যেরকম অবস্থা হয়েছে বা হচ্ছে, আপনাদের সেই অবস্থা হচ্ছে, এবং সামনে আরো কঠিন দিন আসছে। আমি বলেছিলাম দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে, দুর্ভিক্ষের পদধ্বনি কিন্তু শোনা যাচ্ছে। আপনারা সতর্ক হন। সতর্ক না হলে ধর্ম কিন্তু আপনাকে খাওয়াবে না, আপনার বাচ্চাকে খাওয়াবে না। ধর্ম পালন তখনই হবে যখন আপনার পেটে দানা পানি পড়বে। আপনাকে ধর্ম 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 করে না আপনারা নিজেদের দেশটা 12টা বাজিয়ে দিলেন। ধর্ম দরকার, নিশ্চিতভাবে দরকার। মানুষের জীবনে বেঁচে থাকার একটা বড় অবলম্বন হচ্ছে ধর্ম, কিন্তু ধর্মটাই সব নয়। খাবার যেমন বেঁচে থাকার জন্য একটা উৎস, কিন্তু খাবারই সব নয়। টাকাও বেঁচে থাকার উৎস, কিন্তু টাকাই সব নয়। সবকিছুই একটা পরিমাণ রয়েছে। কোনটা কতটা আমি করব সব কিন্তু দাঁড়িপাল্লায় মাপা আছে। একটু ব্যালেন্স এদিক ওদিক হয়ে যাবে, আপনি শেষ। সুতরাং আমার পরামর্শ মানুন, আপনারা মূল স্রোতে ফিরে আসুন। মূল স্রোতে ফিরে এসে এই যে কলেমা লাগানো যে ঝান্ডা ফান্ডা উড়িয়ে বেড়াচ্ছেন না, এগুলো বন্ধ করে দিন। এগুলো বন্ধ করলে দেখবেন আপনার দেশটা শান্তি পাবে। শান্তি হলে আপনার বাইরের ইনভেস্টমেন্ট আসবে, ইনভেস্টমেন্ট এলে আপনার দেশটা আবার দাঁড়াবে। আর আপনারা যদি ধর্ম ধর্ম করে উন্মাদের মতো চেঁচান, তাহলে পরে আর আপনাদেরকে কেউ আর বাঁচাতে পারবে না। এটা আমি লিখেই দিতে পারি। আর ভবিষ্যৎ তো ওপরওয়ালাই জানে। আপনারাও ভালো কামনা করুন, আমিও ভালো কামনা করি সবাই। অবশেষে তারেক রহমানের মালয়েশিয়া এবং চীন সফর শেষ হয়েছে। এই সফর শেষে তিনি কি নিয়ে ফিরলেন বাংলাদেশে? বিশাল বিনিয়োগ, নাকি এটি ছিল স্রেফ কূটনৈতিক সৌজন্য? এই সফরে তার কি প্রাপ্তি হয়েছে বিশাল অশ্বডিম্ব? আজকে এই বিষয়টি নিয়েই বিশ্লেষণ করব। শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। বেশ ঢাকঢোল পিটিয়েই বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিদেশ সফর শুরু করলেন। প্রথমে তিনি গেলেন মালয়েশিয়ায়। মালয়েশিয়ার সফরটা ছিল অনেকটা সংক্ষিপ্ত। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার ফেসবুক পেজে
আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে হাবিবের একটি গান বাজিয়েছেন। এটিই ছিল মূলত মালয়েশিয়া সফরে আমাদের প্রধান প্রাপ্তি। যে আশায় আমাদের যাওয়া হয়েছিল যে মালয়েশিয়ার শ্রম বাজার উন্মুক্ত হবে, বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার এক্সপোর্ট করা যাবে, সেই বিষয়ে কোনো ডেভেলপমেন্ট নেই। মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বাজার খুলে দেওয়া হয়নি। সুতরাং যে মূল উদ্দেশ্যে যাওয়া হয়েছিল সেটি আসলে অর্জিত হয়নি বলা যায়। কিন্তু এই সফরের মূল দৃষ্টি ছিল আমাদের সবার চীন সফর উপলক্ষে। চীনে তিনি 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত ছিলেন। গতকাল বাংলাদেশে ফিরেছেন। তিনি মূলত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে ডাভোস সামার যে সেমিনার ছিল সেখানে অংশগ্রহণ করেছেন। সেই সেমিনার থেকে অবশ্য পাওয়ার তেমন কিছু ছিল না। এর আগে সুইজারল্যান্ডে ডক্টর ইনুস গিয়েছিলেন, 43টা মিটিং করেছেন একদিন, অসংখ্য মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছেন, তিনিও ঘোড়ার ডিম নিয়ে ফিরেছিলেন। যাই হোক, এই চীন সফরে তারেক রহমানের সবচেয়ে বড় অর্জন হলো যে প্রতিদিন তার উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মিস্টার মাহাদি আমিন তিনি প্রেস কনফারেন্স করতেন। তারেক রহমানের এই সফর কাভার করতে যেসব বাংলাদেশি সাংবাদিক গিয়েছেন তাদের নিয়ে তিনি প্রেস কনফারেন্স করতেন, প্রতিদিনের আপডেট দিতেন। তো একদিনের আপডেট শোনার সৌভাগ্য হয়েছে। তো সেই আপডেট শুনে যেটা মনে হয়েছে যে এই সফরের সবচেয়ে বড় সাফল্য হলো যে তিনি চীনের 3জন শীর্ষ পর্যায়ের নেতা বলি বা একেবারে চীনের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর সমপর্যায়ের প্রিমিয়ার এবং স্পিকার সমপর্যায়ের এই 3জনের সাথেই তিনি মিটিং করেছেন। তারেক রহমানের এই সফরটি ছিল মূলত চীনের যে প্রিমিয়ার লি কিয়াং তার আমন্ত্রণে। শি জিনপিং ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন। আমি ওদের যে চীনা বার্তা সংস্থা জিনহুয়া সেটা দেখলাম, সেখানে দেখলাম যে কাম্বোডিয়ার সাথেও এই চীনা নেতৃবৃন্দের মিটিং হয়েছে এবং সেটি তারা অনেক বেশি হাইলাইট করেছে বাংলাদেশের মিটিং এর চাইতে। যাই হোক, বাংলাদেশ মিটিং সম্পর্কেও সেখানে আছে। যে দুটো জিনিস আমরা আশা করেছিলাম এই সফর থেকে, সেটা হলো যে তিস্তা ব্যারেজের যে মহাপরিকল্পনা সেখানে চীনের অর্থায়ন, এবং যেটা বাংলাদেশের মিডিয়ায় পরবর্তীতে দেখলাম যে তিস্তা ব্যারেজ নিয়ে কথা নেই, কিন্তু বাংলাদেশ, মিয়ানমার, চীনের কুনমিং পর্যন্ত যে অর্থনৈতিক করিডোর, এটা নিয়ে বাংলাদেশের মিডিয়ায় ব্যাপক হাইলাইট করা হয়েছে। কিন্তু আসলে কি হয়েছে, যে যৌথ বিবৃতিটা ইংরেজিতে আমি দেখলাম, এটা জিনহুয়ার ওয়েবসাইটে আছে, সেখানে কেবলই আমার কাছে মনে হচ্ছে যে শব্দের খেলা। এই দুই চুক্তি পড়লে মনে হয় যে সবই তারা করবে, কিন্তু স্পেসিফিক কিছুই নেই। তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার ব্যাপারে চীন সরাসরি আকারে ইঙ্গিতে বলে দিয়েছে যে তারা এই মুহূর্তে এটি ফান্ডিং করবে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আওয়ামী লীগ সরকারের আমলে চীনের সাথে এই তিস্তা ব্যারেজ নিয়ে অনেক কাজ হয়েছিল, মোটামুটি কি হবে টোটাল প্ল্যানিংটাও হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে 2024 সালে নির্বাচিত হবার পরে শেখ হাসিনা যখন চীনে যান, তখন চীন থেকে যখন এই তিস্তা ব্যারেজ পরিকল্পনা বাস্তবায়নের কথা বলা হয়, তখন শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে বর্তমান বাস্তবতায় এই তিস্তা ব্যারেজ তারা সবাইকে নিয়ে করতে চায়, এখানে চীনেরও একটা স্টেক আছে, এখানে ভারতেরও একটা স্টেক আছে, সুতরাং তারা শুধুমাত্র চীনের সাথে এই ব্যারেজটা করতে পারবে না, এবং যার ফলে চীনের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল সেই সময়। আপনাদের মনে আছে যে শেখ হাসিনা তার সফর সংক্ষিপ্ত করে একদিন আগে ফিরে এসেছে। কিন্তু আজকে চীন এই তিস্তা ব্যারেজ করবে কিনা, চীনের কাছে যখন সাহায্য চাইছে বাংলাদেশ সরকার, তখন চীন খুব স্পষ্টভাবে না বলে দিয়েছে। কারণ চীন এই মুহূর্তে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে অধিক মনোযোগী, তারা ভারতকে কোনো কারণে চটাতে চায় না। এবং তিস্তা ব্যারেজটা এমন একটা ইস্যু যেখানে যদি শুধুমাত্র ভারত করে তাহলে চীন রুষ্ট হবে, শুধুমাত্র চীন করলে ভারত রুষ্ট হবে। সেইখানে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং খুব জরুরি। এবং বিশ্ব বাস্তবতায় আমি বারবার বলছি যে আরআইসি কিন্তু এখন একটা বাস্তবতা, একদম রাশিয়া, ইন্ডিয়া, চায়নার যে 3 দেশীয় জোট,
এবং ব্রিক্সও খুব অ্যাক্টিভ। এবং আপনারা জানেন যে চায়না এবং ভারতের মধ্যে যে বিভিন্ন রকমের কনফ্লিক্ট ছিল সেগুলোকে তারা মিনিমাইজ করে সম্পর্ক উন্নয়ন করছে, এবং তারা সবাই সম্মিলিতভাবে আমেরিকার যে সুপ্রিমেসি সেটাকে চ্যালেঞ্জ করতে চাচ্ছে। তো সেই জায়গার থেকে চীন কখনোই বাংলাদেশের জন্য এই ঝুঁকি নেবে না যে তারা ভারতকে রুষ্ট করবে বা বিশ্ব রাজনীতির যে বর্তমান যে গতি প্রকৃতি সেটিকে ব্যাহত করবে। সুতরাং তিস্তা ব্যারেজ বাদ, এখন রইল অর্থনৈতিক করিডোর মিয়ানমার হয়ে চায়না পর্যন্ত বাংলাদেশ। এই করিডোর নিয়ে তো বাংলাদেশে কম জল ঘোলা হলো না। এখন এই মিয়ানমার কে কেন্দ্র করে ভারতের স্টেক আছে, রাশিয়ার স্টেক আছে, চায়নার স্টেক আছে, এখন আমেরিকাও তার স্টেক চায়, এই রেয়ার আর্থ মিনারেলের ভাগ চায়। তো এইখানে বাংলাদেশ থেকে চীন পর্যন্ত এই করিডোর কে করবে, এই বিনিয়োগটা কে করবে? যদিও চায়না বলেছে তাদের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ তারা সেটা এগিয়ে নিয়ে যাবে, কিন্তু এই যে ইকোনমিক করিডোরের কথা বলেছে এই বিনিয়োগে এই মুহূর্তে চায়না প্রস্তুত নয়। তারা আপাতত শব্দটা বলেছে, যেমন তিস্তা ব্যারেজ নিয়েও বলেছে যে আপাতত তারা তিস্তা ব্যারেজ নিয়ে ফান্ডিং করতে রেডি না, ভাবছে না। আবার এই করিডোরের কথা, এই করিডোরে ফান্ডিং করবে কে? এই করিডোরে ফান্ডিং করতে গেলে আমেরিকার সাথে যে 3টা চুক্তি বাংলাদেশ সরকার স্বাক্ষর করেছে সেই 3টা চুক্তি অনুযায়ী তো এইখানে এই করিডোর করতে গেলে যারা বিনিয়োগ করবে তাদের ব্যাপারে আমেরিকার ক্লিয়ারেন্স লাগবে। তো চায়না স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে তাদের পক্ষে এখন আর এই ঝুঁকি নিয়ে বিনিয়োগ করা সম্ভব না, কারণ চায়না ইতিমধ্যে ভেনিজুয়েলায় অনেক লস করেছে, 4-5টা দেশে কিন্তু তাদের বিনিয়োগ ঝুঁকির মুখে আছে। সুতরাং আমেরিকার সাথে এই চুক্তি করে আবার চায়নার বিনিয়োগ আশা করা, এটা মনে হয় যে এই মুহূর্তে একটু বেশি হয়ে যায়, বিশেষ করে এই ইকোনমিক করিডোরের জন্য। তবে এই সফরে একটা ইন্টারেস্টিং বিষয় ছিল যে ওই যে বাটপার আশিক চৌধুরী নামের এক বাটপার, যার ইংরেজিতে প্রেজেন্টেশন দেখে বাঙালি জাতি একেবারে হুমড়ি খেয়ে পড়ে। কিন্তু আমি আমার এই সামান্য জীবনে, আমি তো মাস্টারি করেছি পৃথিবীর, আমি অসংখ্য কনফারেন্স অ্যাটেন্ড করেছি, সোজা কথা। তা আমার কাছে কখনোই মনে হয়নি যে আশিকের প্রেজেন্টেশন আহামরি কিছু। তো তার প্রেজেন্টেশনে এমন ভাব যে পুরা চীনের বিনিয়োগকারী ব্যবসায়ীরা সবাই বোধহয় বাংলাদেশে এসে ঝাঁপায় পড়বে। যাই হোক, প্রধানমন্ত্রী ফিরেছেন, তার চালা চামুন্ডরা বাঙ্গু মিডিয়া নানানভাবে এটা হাইলাইট করার চেষ্টা করছেন, কিন্তু বাস্তবতা হলো যে বিশাল এক অশ্বডিম্ব নিয়ে ফিরেছেন তারেক রহমান। এক কথায় বলা যায় তার চীন সফর লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এবছর চীনা কমিউনিস্ট পার্টির 105 বছর পূর্তি হলো। সেই পূর্তি উপলক্ষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চীনা কমিউনিস্ট পার্টিকে অভিনন্দন জানানো হয়েছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।